তো আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করেন নাই অবশ্যই অবশ্যই এনরোল করবেন। তো কোর্সের হচ্ছে এনরোলমেন্ট যে লিঙ্কটি রয়েছে আমি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে দিয়েছি। আপনারা যারা যারা রেকর্ডিং যাদের যাদের হচ্ছে এই সকল বিষয়বস্তুগুলো দরকার তারা অবশ্যই অবশ্যই কোর্সে এনরোল করবেন। তো আমরা হচ্ছে আজকের যে ক্লাসটি রয়েছে ক্লাসে আমরা হচ্ছে ফিরে যাই। তো আজকের ক্লাসটি মেইনলি আমরা আহ, গতকালকের যে ক্লাসটি ছিল গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম কি আমরা ইন্টারনেট অফ থিংস নিয়ে কিভাবে কাজ করতে হয়, ইন্টারনেট অফ থিংস এর হচ্ছে প্রসেস গুলো রয়েছে, কিভাবে প্রসেস হচ্ছে মানে ডাটাগুলো সেন্সর থেকে ডাটাগুলো কিভাবে আমরা গেটওয়ের মাধ্যমে সার্ভারে রাখবো এবং সার্ভার থেকে ডাটাগুলো অ্যানালাইসিস হবে এবং মার্কেট সম্বন্ধে আমরা দেখেছিলাম। এছাড়াও দেখেছিলাম কি যে এখান থেকে আমরা কিভাবে ক্যারিয়ার তৈরি করতে পারি, প্লাস এই যে ইন্টারনেট অফ থিংস এর যে ফিল্ড গুলো, আইওটি যে ফিল্ড গুলো কোথায় কোথায় আমরা এগুলো ডিভাইস গুলো ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে দেখেছিলাম, রাইট? তো আজকের ক্লাসটি হবে কি আমরা এছাড়াও কি দেখেছিলাম, আমরা দুইটা হ্যান্ডস অন সেশন করেছিলাম, রাইট? যেখানে আমরা এলইডি ব্লিঙ্কিং করে দেখেছিলাম লাইভ এবং হচ্ছে কি এলসিডি ডিসপ্লেতে আমরা আমাদের নাম প্রিন্ট করে দেখেছিলাম। তো অনেকেই কালকে কোশ্চেন করছিলেন যে প্রোগ্রামগুলো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিভাবে সি প্রোগ্রামিংটা আমরা কি প্রোগ্রামিং গুলো কিভাবে করব, আমাদের হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না যে ভ্যারিয়েবলস গুলো কি কি, আবার হচ্ছে এই বিল্ট ইন ফাংশন কি, আমরা এখানে কেন হচ্ছে ফিল্ডস ব্যবহার করছি, এরকম অনেকেই হচ্ছে কোশ্চেন করছিলেন। তো সেই জন্য আমরা কালকে বলেছিলাম কি যে অনেকের কিন্তু কোর্স এই বিষয়গুলো মাথার উপর দিয়ে যাবে, আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো শেষ করব। তো আজকের কোর্সটি হবে কি আমরা এমবেডেড সিস্টেম নিয়ে আলোচনা করব কিছু। এমবেডেড সিস্টেম কি, এমবেডেড সিস্টেমের কাজ কি, এমবেডেড সিস্টেম আমরা কোথায় ব্যবহার করতে পারি, এবং ওই যে প্রোগ্রামিং গুলো আছে ওই প্রোগ্রামিং এর আমরা বেসিক যে প্রোগ্রামিং আমাদের এই কোর্সের জন্য বেসিক যে প্রোগ্রামিং গুলো লাগবে সেগুলোর হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। জাস্ট লাইক ভ্যারিয়েবলস, তারপরে ফরম্যাট স্পেসিফায়ার কি, তারপর আমরা লজিক যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়, ইফিলস কখন আমরা ব্যবহার করব, সুইচ কেস কখন ব্যবহার করব, কখন আমরা লুপ ব্যবহার করব, অ্যারে কখন ব্যবহার করব, স্ট্রিং কখন ব্যবহার করব, এই সকল বিষয়গুলো নিয়ে আজকাল। তো ক্লাসের শুরুতেই আমি হচ্ছে আজকের কি কি আমরা নিয়ে আলোচনা করব সে বিষয়ে একটি ওভারভিউ দিয়ে দেই। আমরা প্রথমত বেসিক সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, এরপরে এমবেডেড সিস্টেম নিয়ে আলোচনা করব, এরপর কি ডাটা টাইপস, বেসিক সি অপারেটরস এগুলো নিয়ে আলোচনা করব, তারপরে কন্ডিশনস স্টেটমেন্ট, যে আমরা ইফ ফিলস কখন ব্যবহার করব যখন আমাদের দুইটা স্টেটমেন্ট চলে আসবে তখন আমরা কিভাবে ওই কন্ডিশনস গুলো ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব, লুপ, তারপরে অ্যারে নিয়ে আলোচনা করব এবং আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি যে এই যে আমাদের এমবেডেড সিস্টেম জিনিসটা কি, আপনারা কি কেউ বলতে পারবেন এমবেডেড সিস্টেম জিনিসটা কি? কারো আইডিয়া আছে এমবেডেড সিস্টেম জিনিসটা কি? তো আমি বলি এমবেডেড সিস্টেম হলো এমন একটি মানে প্রযুক্তি যেখানে হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বিত হয়ে একটি মানে স্পেশাল কম্পিউটার সিস্টেম, মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলে একটা কম্পিউটার সিস্টেম তৈরি হয় যেটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজে হচ্ছে ডিজাইন করা হয়। তো এটি সাধারণত হচ্ছে মানে বড় কোনো সিস্টেমের একটি নির্দিষ্ট কাজ করে থাকে। তো জাস্ট লাইক কি কাজ করে থাকে আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং যে বিষয়গুলো থাকে, যেখানে আমরা জাস্ট একটা ইমাজিন করি আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপে হচ্ছে কি রয়েছে, মাদারবোর্ড রয়েছে, রাইট? একটা প্রসেসর ইউনিট রয়েছে, এখানে ক্যামেরা রয়েছে, ব্যাটারি রয়েছে, এছাড়া কি চার্জিং ইউনিট রয়েছে, এছাড়াও কি রয়েছে
আমাদের বিভিন্ন ধরনের কিপ্যাড, মাউস এগুলো রয়েছে না, তো এগুলো কন্ট্রোল করার জন্য কিন্তু আলাদা আলাদা সেকশন রয়েছে, জাস্ট লাইক হচ্ছে ব্যাটারি কখন চার্জ হবে, কত পার্সেন্ট চার্জ হচ্ছে, এটা কিন্তু একটা সিস্টেম। তারপরে ক্যামেরা আমরা কখন অন করছি, ক্যামেরাতে কিভাবে আমরা প্রসেস গুলো হচ্ছে, এটাও কিন্তু আলাদা সিস্টেম। এছাড়া হচ্ছে আমরা যে মানে বিভিন্ন ধরনের গেমিং করি, গেমিং করার জন্য কিন্তু আলাদা একটা সিস্টেম রয়েছে। এছাড়াও আমরা চাইলে হচ্ছে এই যে আমাদের যে কিবোর্ড, তারপরে কিপ্যাড যেটা রয়েছে, কিবোর্ড রয়েছে, মাউস রয়েছে, মাউস যখন আমরা ব্যবহার করি এটারও আলাদা আলাদা সিস্টেম রয়েছে। তো এই ছোট ছোট যে সিস্টেমগুলো রয়েছে, এই সিস্টেমগুলো নিয়েই কিন্তু হচ্ছে আমাদের পুরাপুরি হচ্ছে এমবেডেড সিস্টেম। তো এছাড়াও আমরা ফোন যখন ব্যবহার করি দেখি, ফোনের মধ্যে ফোন কিন্তু ফুললি এমবেডেড সিস্টেম না, ফোনের মধ্যে যে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে এমবেডেড সিস্টেম। জাস্ট লাইক হচ্ছে এই যে আমরা ডিসপ্লে ব্যবহার করি, ডিসপ্লে টাচ ডিসপ্লে, কখনো হচ্ছে স্ক্রল করলে যাই, এখানে কিন্তু কন্ট্রোলিং ইউনিট থাকে। তো এমবেডেড সিস্টেম জিনিসগুলো কি হয়, এখানে কন্ট্রোল ইউনিট হিসেবে ব্যবহার হয়ে থাকে। জাস্ট লাইক এই যে ডিসপ্লে ম্যানেজমেন্ট, তারপরে ব্যাটারি যেটা রয়েছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাটারি কিভাবে কতক্ষণ পার্সেন্টেজ কতটুকু হচ্ছে, বা ফুল ব্যাটারি চার্জ হয়ে গেলে অটো কাট হয়ে যাচ্ছে যে ব্যাটারিটা চার্জ নিচ্ছে না, তো এই বিষয়গুলো হচ্ছে কন্ট্রোল করে থাকে। এছাড়াও রয়েছে কি নেটওয়ার্ক সিস্টেম যেটা রয়েছে, যে একটা টাওয়ার থেকে হচ্ছে নেটওয়ার্ক গ্র্যাব করে আমরা হচ্ছে সেখানে হচ্ছে নেটওয়ার্ক গুলো দেখি। তো এখানে কিন্তু নেটওয়ার্ক একটা আলাদা আলাদা এমবেডেড সিস্টেম। তো আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন যে এমবেডেড সিস্টেম অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো বিভিন্ন জায়গায় হচ্ছে এমবেডেড সিস্টেম ব্যবহার হয়ে থাকে, জাস্ট লাইক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টস এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এই যে আমরা বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস গুলো ব্যবহার করে থাকি, এখানেও কিন্তু এমবেডেড সিস্টেমের ব্যবহার রয়েছে। এই যে মাইক্রো কন্ট্রোলার ইউনিট যেটা রয়েছে, আলাদা আলাদা মাইক্রো কন্ট্রোলার ইউনিট থাকে, সেগুলো কিন্তু আলাদা আলাদা এমবেডেড সিস্টেমের মধ্যে পড়ে। এরপরে অডিও ভিজুয়াল ইকুইপমেন্টস এর মধ্যে হচ্ছে এমবেডেড সিস্টেমের ব্যবহার হয়, গেমিং কনসোলের ক্ষেত্রে এমবেডেড সিস্টেম ব্যবহার হয়, টেলিকমিউনিকেশন ইকুইপমেন্টস এর ক্ষেত্রে এমবেডেড সিস্টেম ব্যবহার হয়, জাস্ট লাইক বললাম নেটওয়ার্ক গ্র্যাবিং এর ক্ষেত্রে, মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে এমবেডেড সিস্টেম ব্যবহার হয়ে থাকে। এরপরে কি কার এন্ড ভেহিকেলস এর এমবেডেড সিস্টেম ব্যবহার হয়। এছাড়া মোশন সেন্সর যেগুলো রয়েছে, যেমন হচ্ছে আমরা অনেকে দেখি যে দরজার সামনে দাঁড়ালে দরজাটা কিন্তু খুলে যায়, রাইট? তো দরজাটা কেন খুলে যায়, ওখানে একটা সেন্সর থাকে, ওখানে একটা কন্ট্রোলিং ইউনিট থাকে, তো যার কারণে হচ্ছে দরজাটা অটোমেটিকলি খুলে যায়। তো এগুলো হচ্ছে মূলত আমাদের এমবেডেড সিস্টেম। এখন আসুন আমরা দেখি যে এই যে এমবেডেড সিস্টেমের ফিচার গুলো কি কি, মানে এটার কাজ কি কি, মানে কিভাবে এটা মানে কি, এগুলোর বৈশিষ্ট্য কি কি। প্রথমত এটা হচ্ছে টাস্ক স্পেসিফিক। মেইনলি এই যে এমবেডেড সিস্টেমটা রয়েছে, এটা কিন্তু একটা টাস্কই পূরণ করে থাকে, ঠিক আছে? এটা নির্দিষ্ট একটি কাজ পূরণ করে, মাল্টিপারপাস কাজের জন্য কিন্তু এমবেডেড সিস্টেম না। এমবেডেড সিস্টেম একটা ফুল একটা ডিভাইসের নির্দিষ্ট কাজ করে থাকে। জাস্ট লাইক হচ্ছে কি ক্যামেরা ম্যানেজমেন্ট করে, বা ব্যাটারি ম্যানেজমেন্ট করে, বা হচ্ছে ডিসপ্লে ম্যানেজমেন্ট, কিবোর্ড ম্যানেজমেন্ট, সিঙ্গেল পারপাসের ক্ষেত্রে হচ্ছে এমবেডেড সিস্টেম ব্যবহার হয়। এরপর কি লো কস্ট, এই ডিভাইসগুলো কিন্তু অনেক ছোট হয়ে থাকে, যেহেতু এটা একটা কাজ সম্পন্ন করে, তো ডিভাইসগুলো অনেক ছোট হয়ে থাকে, তো এটার খরচও অনেক কম হয়। প্লাস হাই স্টেবল, অর্থাৎ যেহেতু এটা একটা টাস্ক পূরণ করে, তো এটার স্কেবিলিটি অনেক হচ্ছে মানে অনেক হাই হয়ে থাকে, কারণ যে সে তো হচ্ছে একটাই মাত্র টাস্ক পূরণ করে, রাইট? তো এটার হচ্ছে অনেক হাই স্টেবল হয়ে থাকে। এরপরে ইউজার ইন্টারফেসটাও অনেক হচ্ছে ইউজেবল হয়ে থাকে, কারণ এটা নির্দিষ্ট সিঙ্গেল পারপাসে এটা ব্যবহার হয়, যার কারণে এটার ইউজার ইন্টারফেসও কিন্তু অনেক ইজি হয়ে থাকে। এরপরে কি টাইম স্পেসিফিক, জাস্ট লাইক আপনাকে বললাম যে এটা হচ্ছে কিন্তু নির্দিষ্ট একটি কাজ নির্দিষ্ট সময় করে থাকে, মানে এটার টাইমও হচ্ছে বেঁধে দেওয়া থাকে, একটা নির্দিষ্ট কাজ। জাস্ট লাইক হচ্ছে ক্যামেরা ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যামেরা একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় সে করে, অথবা ব্যাটারি ম্যানেজমেন্টও নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় করে থাকে। এছাড়াও রয়েছে রিকোয়ার লেস পাওয়ার, যেহেতু ডিভাইসগুলো অনেক ছোট ছোট এবং ছোট ছোট কাজ করে, তো সেক্ষেত্রে হচ্ছে এটার পাওয়ারও অনেক কম কনজিউম হয়ে থাকে। এছাড়া হচ্ছে টাস্ক রিয়েলাবিলিটি মানে কি, যে এটার কাজটা হচ্ছে যেহেতু নির্দিষ্ট, সেহেতু এটার অ্যাকুরেসিটাও অনেক হাই হয়, অনেক হচ্ছে পাওয়ারফুল হয়। এরপর হচ্ছে হাই এফিসিয়েন্সি, জাস্ট লাইক দ্যাট, যে যেহেতু এটা নির্দিষ্ট কাজে করে, টাইম স্পেসিফিক করে, পাওয়ার লো পাওয়ার কনজিউম করে, তো এটার ক্ষেত্রে কি হয়, ডিভাইসগুলো নষ্ট হওয়ারও সম্ভাবনা অনেক কম থাকে। এক্ষেত্রে এই ডিভাইসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত হচ্ছে সার্ভিস দিতে পারে, যেহেতু
একটা সিঙ্গেল টাস্ক সে হচ্ছে কমপ্লিট করে। তো এই হচ্ছে মূলত ফিচার এমবেডেড সিস্টেমের, যে সে হচ্ছে লো কস্টের মধ্যে থাকে, টাইম টাস্ক স্পেসিফিক নির্দিষ্ট কাজ করে, তারপরে ইউজার ইন্টারফেস অনেক ইজি হয়, তারপরে পাওয়ারও অনেক কম কনজিউম করে, তারপরে এটা কি হয় অনেক মানে হাই মানে হচ্ছে অনেক দিন হচ্ছে এটা হচ্ছে স্টে করে, অনেক দিন হচ্ছে এটা লংজিবিলিটিটা অনেক বেশি। তো এই হচ্ছে মূলত আমাদের এমবেডেড সিস্টেমের ফিচার। এরপরে আসি যে আমরা যে এমবেডেড সিস্টেম গুলো দেখলাম এগুলো কোথায় কোথায় এমবেডেড সিস্টেম ব্যবহার হয়ে থাকে। প্রথমত হচ্ছে মেডিকেল ফিল্ডে। তো মেডিকেল ফিল্ডে কিভাবে এমবেডেড সিস্টেম ব্যবহার হয় আমরা ওখানে দেখেছি যে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্টস এর ক্ষেত্রে এই যে ইসিজি, তারপরে এক্স রে, তারপরে ইটি, যে সকল ডিভাইস গুলো রয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা এমবেডেড সিস্টেম ব্যবহার হচ্ছে। মেইনলি হচ্ছে এমবেডেড সিস্টেমটা এখানে কন্ট্রোলিং ইউনিট হিসেবে ব্যবহার হয়ে থাকে মেডিকেল ফিল্ডের ক্ষেত্রে, যে ইসিজি কখন করলে ভালো হবে, ইসিজিটা কিভাবে বাইপাস করতে হবে, বা এক্স রে মেশিন কিভাবে ব্যবহার করতে হবে, এমআরআই মেশিন কিভাবে ব্যবহার করতে হবে, এমআরআই মেশিন কখন হচ্ছে ডাটা রিডিং নিবে, এই সকল ক্ষেত্রে হচ্ছে এমবেডেড সিস্টেমের এখানে ব্যবহার হয়। অটোমেটিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি যে অটোমেটিক যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এখানে কিন্তু রোবোটিক আর্ম ব্যবহার হয় অনেকে দেখেছি, তাই না? তো রোবোটিক আর্মে কি হয়, ওখানে নির্দিষ্ট সে কাজ করে কিন্তু, যে কখন হচ্ছে একটা প্রোডাক্ট গ্র্যাব করবে বা হচ্ছে স্ক্রু ঢিল দিবে বা প্রোডাক্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, এগুলো কিন্তু নির্দিষ্ট কাজ। তো এই নির্দিষ্ট কাজের জন্য কিন্তু এমবেডেড সিস্টেম ব্যবহার হয়। এরপর হচ্ছে সিকিউরিটি সিস্টেম। সিকিউরিটি সিস্টেমে এমবেডেড সিস্টেম কিভাবে ব্যবহার হয় আমরা দেখেছি কি, ফিঙ্গারপ্রিন্ট লক দেখেছি, এরপরে হচ্ছে আইরিস স্ক্যানার দেখেছি। তো এখানে কি হয়, ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে নির্দিষ্ট প্যাটার্ন থাকে, ওখানে কি হয় একটা মাইক্রো কন্ট্রোলার ইউনিট থাকে, মাইক্রো কন্ট্রোলার ইউনিটের সাথে সেন্সর থাকে, সেন্সরের সাথে কানেক্টেড থাকে। তো এটা কি করে, নির্দিষ্ট কাজ করে, যে ফিঙ্গারপ্রিন্ট নেই, ফিঙ্গারপ্রিন্ট থেকে সে হচ্ছে ডাটা একটা প্যাটার্নকে সে হচ্ছে দেখে, যে প্যাটার্ন ম্যাচ করলে সে হচ্ছে ডোর খুলে দেয় অথবা ডোর বন্ধ করে দেয়। তো সিকিউরিটি সিস্টেমেও হচ্ছে এমবেডেড সিস্টেম ব্যবহার হয়। এছাড়াও টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কি, এই যে নেটওয়ার্কিং যে সিস্টেমটা রয়েছে, যে নেটওয়ার্ক আদান প্রদান করা স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইটের সাথে বা আমাদের ফোনের সাথে, এগুলো কিন্তু সিঙ্গেল টাস্ক। ঠিক আছে, তো এখানেও হচ্ছে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে এমবেডেড সিস্টেম ব্যবহার হয়। এরপর হচ্ছে রোবোটিক্স। আমরা হচ্ছে নাসার কিউরিসিটি রোবটের সম্বন্ধে জেনেছি, রাইট? অনেকেই জানি যে নাসাতে হচ্ছে একটা কিউরিসিটি রোবট যেটা হচ্ছে মঙ্গল গ্রহে হচ্ছে প্রেরণ করেছিল। তো এই রোবটটা কি, এটার হচ্ছে আলাদা আলাদা কিন্তু টাস্ক ছিল, জাস্ট লাইক হচ্ছে সে হচ্ছে নিজে 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 হচ্ছে ছবি তুলতো, এরপর হচ্ছে সে সোলার থেকে হচ্ছে চার্জ হতো, নিজে নিজে চলতো। তো তারপর হচ্ছে এটা আলাদা ব্যাটারি রয়েছে। তো এ আবার হচ্ছে কি, ডাটাগুলো হচ্ছে সে সেন্ট্রাল কমান্ড যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু ডাটাগুলো প্রেরণ করতো। তো এই যে ক্যামেরা, তারপর হচ্ছে সোলার থেকে চার্জ নেওয়া, এরপরে যে গিয়ার যে মোটরগুলো রয়েছে যেটার মাধ্যমে সে চলতো, এগুলো কিন্তু আলাদা আলাদা এমবেডেড সিস্টেমের কন্ট্রোলিং ইউনিট। ঠিক আছে, যে ক্যামেরা কখন চলবে, সোলার থেকে কি পরিমাণ বিদ্যুৎ নিবে, তারপরে এই যে যে রোটার যে চাকাগুলো রয়েছে, হুইল গুলো রয়েছে, এগুলো কোন দিকে মুভ করবে, এগুলো কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলিং ইউনিট। তো এখানেও কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা এমবেডেড সিস্টেম। এরপর আসছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হেডফোন, তারপর গেমিং কনসোল, রিমোট, টিভি, ফ্রিজ, এগুলো যে আমরা ব্যবহার করে থাকি, এখানে কিন্তু আলাদা আলাদা এমবেডেড সিস্টেম রয়েছে। যে আমাদের যে টিভি রয়েছে, টিভিতে কি রিমোট সিস্টেম রয়েছে, না রিমোটটার হচ্ছে কন্ট্রোল রিসিভ করে, আবার কন্ট্রোল হচ্ছে অন অফের কাজে ব্যবহার হয়, তারপরে চ্যানেল সুইচের ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমাদের এমবেডেড সিস্টেম ব্যবহার হয়। তারপরে আমরা এখন ব্লুটুথ হেডফোন ব্যবহার করি, রাইট? এখন ব্লুটুথ হেডফোন গুলোতে অনেক ফিচার থাকে, যে ভলিউম আপ ডাউন, তারপরে গান পজ করা, কল রিসিভ করা। তো এগুলো কিন্তু এক একটা কন্ট্রোলিং ইউনিট। তো এখানেও কিন্তু এমবেডেড সিস্টেমে ব্যবহার হয়ে থাকে। তো এগুলোই হচ্ছে মূলত আমাদের এমবেডেড সিস্টেমের মূল ব্যবহার। তো চলুন এখন হচ্ছে আমরা কি শিখবো, আমরা হচ্ছে বেসিক সি প্রোগ্রামিং। এই যে এমবেডেড সিস্টেম, তারপরে ইন্টারনেট অফ থিংস, আইওটির ক্ষেত্রে আমাদের যে প্রোগ্রামিং গুলো করব, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদেরকে প্রোগ্রামিং, মাইক্রো কন্ট্রোলার তো প্রোগ্রামিং করতে হবে, তাই না? তো এই প্রোগ্রামিংটা আমরা কিভাবে করব সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখন আলোচনা করব আমরা। তো লেটস গো গাইস। তো বেসিক সি প্রোগ্রামিংটা কি, যে এখানে আমরা প্রথমত আমাদের যে প্রোগ্রামটা রয়েছে এখানে আমরা এই যে বেসিক সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটি হেডার ফাইল থাকে। ঠিক আছে, তো প্রথমত আমরা হেডার ফাইল দিয়ে হচ্ছে শুরু করতে হয়। তো এখানে আমরা প্রথমত হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h,
মানে এটা হচ্ছে একটা হেডার ফাইল যেটার মধ্যে এই stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমি আপনাদেরকে বলছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো এটা মানে হচ্ছে আমাদের একটা হেডার ফাইল, এটা অবশ্যই আমাদেরকে নিতে হবে। এরপরে আমাদের একটি ফাংশন নিতে হবে। ফাংশন কি? যে ফাংশনের মধ্যে আমরা মেইনলি কাজগুলো করব। তো ইন্ট মেইন দিয়ে হচ্ছে আমরা কাজগুলো করব। দেন আমরা হচ্ছে একটি সেকেন্ড ব্র্যাকেট নিব। দেন আমরা যদি কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই, আমরা গতকাল ক্লাসে দেখেছিলাম যে প্রিন্ট এলসিডি প্রিন্ট লিখছিলাম, তাই না? তো এখানে যখন আমরা প্রোগ্রামিং এ যাব, তখন কোনো কিছু প্রিন্ট করতে গেলে প্রিন্টএফ নামে একটি ফাংশন নিতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ডাবল কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়, দেন রিটার্ন 0 দিয়ে দিতে হয়। তো চলুন আমরা হচ্ছে প্রথমত একটি প্রোগ্রাম করি। আমরা চলুন দেখি প্রোগ্রামটা কিভাবে করতে হয়। প্রথমত হচ্ছে আমরা মেইনলি কিভাবে আমরা এই প্রোগ্রামিং গুলো করব সেটা আমরা দেখে আসি। তো প্র্যাকটিস করার জন্য আমি একটি উইন্ডো সিলেক্ট করে নেই। আশা করি আপনারা হচ্ছে আমার শেয়ার মানে স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। তো প্রথমত আমাদের এই যে প্রোগ্রামিং গুলো আছে, প্রোগ্রামিং গুলো করতে গেলে আমাদেরকে একটি মানে হচ্ছে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। আমরা কালকে দেখেছিলাম কি যে যখন আমরা ইন্টারনেট অফ থিংস এর মাইক্রো কন্ট্রোলারে যখন আরডিনো আইডি তে প্রোগ্রাম করছিলাম, তখন আমরা একটা কম্পাইলার ব্যবহার করছিলাম, রাইট? আরডিনো উনো, আরডিনো আইডি আমরা ব্যবহার করছিলাম। জাস্ট লাইক আমরা সি প্রোগ্রামিং করতে গেলে আমাদেরকে আরো একটি কম্পাইলার ইউজ করতে হবে, যেটাকে আমরা আইডিই বলি। তো আমরা জাস্ট নর্মালি কোড ব্লকস আমরা ইউজ করব। কোড ব্লকস এর মাধ্যমে আমরা প্রোগ্রামিং গুলো করব। এছাড়াও আমরা হচ্ছে অনলাইন অনেক আছে, কম্পাইলার রয়েছে, যেটার মাধ্যমে আমরা প্রোগ্রামিং করতে পারি। তো কোড ব্লকসটা কিভাবে ডাউনলোড করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আমরা অফলাইনে করি তাহলে আমরা কোড ব্লকস এর মাধ্যমে করব। এছাড়াও অনলাইনে অনেক হচ্ছে প্ল্যাটফর্ম রয়েছে। তো কোড ব্লকস এর ডাউনলোড লিখলেই আপনাদের মাঝে এটা চলে আসবে। দেন আমরা ডাউনলোডস এ ক্লিক করব। ডাউনলোডস এ ক্লিক করার পরে আমরা খুঁজবো যে এখানে মানে কোড ব্লকস কোথায় রয়েছে। তো আমরা এখানে দেখি বাইনারি রিলিজ রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টা অপশন রয়েছে। যাদের উইন্ডোজ রয়েছে তারা লিনাক্স, এবং যাদের ম্যাক রয়েছে, অ্যাপেল ম্যাকবুক রয়েছে, তারা সেটাতে হচ্ছে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে ডিরেক্টলি ইএসপি ফাইল রয়েছে। তো আমরা জাস্ট কোড ব্লকস হচ্ছে ইএক্সি ফাইল, যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা হচ্ছে এখানে ক্লিক করবেন। তো যারা যারা হচ্ছে ল্যাপটপ নিয়েছেন অবশ্যই একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে এই যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো করার সময়তে আপনারা আপনাদের পাশে ল্যাপটপ অথবা ডেস্কটপ রাখবেন এবং কিছু একটি নোটবুক রাখবেন। তাহলে কি আপনাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে এবং আমার সাথে সাথে করলে কিন্তু আপনাদের একটি প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। তো আমার স্ক্রিন হয়তোবা দেখা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যায় না? স্ক্রিন যদি অডিও এবং স্ক্রিন যদি না দেখা যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অল ক্লিয়ার লিখবেন। ওকে, সবাই লিখছেন হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে। তো ঠিক আছে। তো আমি আবার হচ্ছে প্রথম থেকে আবার শুরু করি। আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে কোড ব্লকস লিখে সার্চ করব। তো কোড ব্লকস লিখে সার্চ করলে দেখুন এরকম কোড ব্লকস ডাউনলোড চলে আসবে। কোড ব্লকস ডাউনলোডে ক্লিক করব। এরপর আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যাওয়ার পরে আমরা
ডাউনলোডস এর এই যে সোর্স কোড রয়েছে এখানে, তারপরে রিট্রিভ সোর্স কোড ফ্রম এসভিএন রয়েছে, এছাড়াও অনেক কিছু রয়েছে। তো আমরা জাস্ট এখানে ডাউনলোড বাইনারি রিলিজ এখানে ক্লিক করব। তো গাইস, সরি গাইস, আমার এখানে হচ্ছে আজান দিচ্ছে। তো আজানের কারণে আমরা কিছুক্ষণ হচ্ছে লাইভটি একটু অফ রাখি। আজানটা শেষ হলে আমি আবার হচ্ছে কন্টিনিউ করব। কোড বক্স যেটি রয়েছে সেটা আমরা হচ্ছে ইনস্টল করব। তো আমরা ডিরেক্টলি হচ্ছে ডাউনলোডসে চলে যাব। তো এখানে ডাউনলোডসে এখানে কি করব, বাইনারি রিলিজে যখন আমরা যাব তখন উইন্ডোজ যে এক্সপি যে ভার্সনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে যারা উইন্ডোজ এক্সপি রয়েছে বা লিনাক্স যাদের রয়েছে, তারা ম্যাক যাদের ম্যাক রয়েছে সেটা তারা যে যেটা যার যেটা রয়েছে সে সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু উইন্ডোজ, তো আমরা জাস্ট উইন্ডোজ যেটা রয়েছে সেটা আমরা কোড বক্সের এখানে এই যে ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে একটি ওয়েব পেজে নিয়ে যাবে, এবং অটোমেটিক হচ্ছে আমাদের এখানে ডাউনলোড, অটোমেটিক সোর্স ফাইলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এই দেখুন আমাদের এখানে ডাউনলোড ফাইলে চলে এসেছে। তো এখন আমরা কি করব, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা রয়েছে, অলরেডি একবার আমি ডাউনলোড করেছি, আমরা ডিরেক্ট হচ্ছে এখানে ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আবার হচ্ছে এগ্রি দিব, নেক্সট, তারপর আমরা ইনস্টলে ক্লিক করব। তো এখানে হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল হইতে। এরপরে আমরা ফিনিশ করে দেব। তো আমাদের কোড ব্লকসই হচ্ছে এখানে ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ইয়েস অ্যাসোসিয়েট কোড সি ব্লক উইথ সি প্লাস সি ফাইল টাইপস, তো আমরা এটা দিয়ে দিব। এবং আমরা হচ্ছে এখানে ডিরেক্টলি একটি প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ দিয়ে আমরা হচ্ছে এখানে প্রথমত প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট দিয়ে এখানে এমটি প্রজেক্ট দিব। এমটি প্রজেক্ট দেওয়ার পরে আমরা এখানে গো করব। গো করার পরে নেক্সটে ক্লিক করব। এবারে প্রজেক্ট টাইটেল দেবো, জাস্ট লাইক হচ্ছে আমি একটা নাম দিলাম সাব্বির। এরপর হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন আপনারা, যেখানে হচ্ছে যে ফোল্ডারে আপনারা এখানে হচ্ছে করবেন। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নেক্সট দিলাম, এরপর হচ্ছে ফিনিশ দিলাম। তো এখানে দেখুন আমাদের একটু ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যে আমি এখানে নিউ যে এমটি ফাইলে ক্লিক করব, দেন আমরা ইয়েস দিব, নামটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ইয়েস দিব। এখন আমরা আমাদের যে প্রোগ্রামটি রয়েছে প্রোগ্রামটি আমরা এখন এখানে লিখব। তো প্রথমত আমরা কি লিখব, আমরা প্রথমে বলেছিলাম যে আমাদেরকে একটি হেডার ফাইল নিতে হবে, যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এটা আমরা কেন ব্যবহার করব,
সরি গাইস, কিছু ইন্টারাপশনের কারণে আমার স্ক্রিনটি ফ্রিজ হয়ে গেছিল। তো এখন কি হচ্ছে, স্ক্রিন দেখা যায়? এখন আমার স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? ওকে। তো আমরা আবারও হচ্ছে প্রথম থেকে আমরা শুরু করি। আমরা ডিরেক্টলি যে আমরা যে ফাইলটি যেটা ইনস্টল করেছিলাম, আমি আমাদের আবারও হচ্ছে শুরু করি। আমরা ওয়েবসাইটের এটাকে কেটে দেই। এরপরে আমি ডিরেক্টলি হচ্ছে আবারও ইনস্টল করছি এখান থেকে, যে কোড ব্লকস যেটা রয়েছে, কোড ব্লকসে আমরা ক্লিক করব। কোড ব্লকসে ক্লিক করে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এগ্রি বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আবার নেক্সট করব। দেন আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। তো আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আবার হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে আবার ইনস্টল করছি, রিডাইরেক্ট করে আবার ইনস্টল করছি, যেন আপনাদের দেখতে অনেক বুঝতে সুবিধা হয়। তো কোডটি আমরা হচ্ছে রান করে দেই। এরপরে আমাকে যখন আপনি কোড ব্লকসটি ওপেন করবেন, তো আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা ডাইরেক্ট কি করবেন, ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক ক্লিক করবেন। এরপরে আপনারা কি করবেন, এমটি প্রজেক্টে ক্লিক করবেন। দেন আমরা গো করে দিবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপরে প্রজেক্ট টাইটেল দিবেন। তো প্রজেক্ট টাইটেল জাস্ট হচ্ছে আমি সি সি প্রোগ্রামিং লিখে সেভ করলাম। দেন ফোল্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন যে ফোল্ডারে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করব। তারপর যেভাবে আছে আমরা ফিনিশ করে দিব। তো আমাদের হচ্ছে এখানে এরকম একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা ফাইলসে যে জাস্ট নিউ এ ক্লিক করব এবং এমটি ফাইলে ক্লিক করব। দেন আমরা ইয়েস এ ক্লিক করব। এরপর আমাদের যে ফাইলটা ক্রিয়েট হয়েছে সেইটা আমরা হচ্ছে এখানে রিনেম করে নেব। তো প্রথম যে প্রোগ্রামটি রয়েছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, তো আমরা হ্যালো ওয়ার্ল্ড জাস্ট লিখব। এরপর আমরা সেভ করে দেব। দেন ওকে করব। এরপরে প্রথমে আমরা আমাদের যে প্রোগ্রামটি রয়েছে, প্রথমের প্রোগ্রামটি আমরা এখন লিখব। তো প্রথমত আমাদেরকে একটি হেডার ফাইল নিতে হবে। প্রথমে বলেছিলাম যে আমাদেরকে হেডার ফাইল প্রথমে নিতে হবে। তো জাস্ট আমরা প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এখানে আমরা stdio.h কেন ব্যবহার করছি? stdio.h মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট একটি হেডার ফাইল। তো এটা আমাদেরকে নিতে হবে যে কোনো প্রোগ্রাম করতে গেলে। এরপর আমরা করব কি, আমরা ডিরেক্টলি একটি মেইন ফাংশনের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো কাজ করতে হবে। তো মেইন ফাংশনটা কি, ইন্ট মেইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটি ফাংশন নেব এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজগুলো রয়েছে সেটা আমরা করব। তো এই ইন্টমেন্টটা কি, ইন্টমেন্টটি হচ্ছে একটি ফাংশন, যে ফাংশনের মধ্যে আমাদের মেইন যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণ করব এটার মধ্যে। ঠিক আছে। এরপর আমরা আরেকটি যেটা আমরা এখন প্রথমত কি করব, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, তাই তাই না? তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলে আমাদেরকে প্রিন্টএফ নামের একটি ফাংশন নিতে হবে। প্রিন্টএফ নামের এটা একটি ফাংশন। প্রিন্টএফ ফাংশন নিয়ে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটি কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে এর মধ্যে এখন আপনারা যা প্রিন্ট করবেন সেটা হচ্ছে আপনাদেরকে এখানে লিখতে হবে। আমি জাস্ট হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। দেন কালকে আমি আপনাদেরকে একটা একটা ইম্পর্টেন্ট নোট করতে বলেছিলাম যে আমাদের যে কোনো স্টেটমেন্ট শেষ হলে আমাদেরকে একটি সেমিকলন ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই। তো আমরা জাস্ট হচ্ছে সেমিকলন ব্যবহার করব।
এরপরে আমরা হচ্ছে একটা রিটার্ন 0 দিয়ে দেব। তো রিটার্ন 0 কি করে, প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার পরে আবার প্রোগ্রামে ফিরে যায়, এই জন্য হচ্ছে আমরা রিটার্ন 0 ইউজ করব। এরপর আমরা সেমিকোলন ইউজ করব। সেমিকোলন ইউজ করার পরে আমাদেরকে এটাকে ডিবাগ বা বিল্ড করতে হবে প্রথমে। তো আমরা বিল্ডে ক্লিক করব। তো এটা আমরা কপি করে নিয়ে যারা যারা হচ্ছে ইনস্টল করেছেন তারা আপনারা ইনস্টল করলেন, আর যারা এখনো ইনস্টল করতে পারেন নাই তাদের জন্য বলি, আপনারা চাইলে এখানে অনলাইন অনেকগুলো কম্পাইলার রয়েছে, ঠিক আছে, যে অনেকের হচ্ছে পিসি লো কনফিগারেশন বা হচ্ছে অনেকেরই পিসিতে কোড ব্লক সাপোর্ট করে না। তো তাদের ক্ষেত্রে তাদেরও ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনারা চাইলে ওয়েব ব্রাউজারের মাধ্যমেও কোড ব্লকসটি হচ্ছে রান করতে পারেন। তো সেখানে কি আমরা জাস্ট হচ্ছে কোড ব্লকস অনলাইন লিখব, বা হচ্ছে সি প্রোগ্রামিং অনলাইন, সি কম্পাইলার, সরি। তো সি কম্পাইলার অনলাইন লিখলে আমাদের এখানে অনেকগুলো কম্পাইলার চলে আসবে। তো আমরা জাস্ট হচ্ছে প্রোগ্রামিজ নামের যে কম্পাইলারটি রয়েছে আমরা জাস্ট এটা ক্লিক করব, দেন আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত কোডটি রয়েছে সেটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা হচ্ছে রানে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমাদের একটি ভুল হয়েছে, আপনারা কি ভুল হয়েছে সেটা বলতে পারেন? কি ভুল হয়েছে আমাদের এখানে, আপনারা কি বলতে পারেন? তো এখানে আমরা stdio.h যেটা দিয়েছি সেটা আমাদের কিন্তু ছোট হাতের হবে, ঠিক আছে। তো আমরা আবারও রান করি, দেখুন আমাদের কোডটি এক্সিকিউট সাকসেসফুল হয়েছে। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, ঠিক আছে, হ্যালো যেটা প্রিন্ট করেছিলাম সেটা হ্যালো ওয়ার্ল্ড, সেই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে চাচ্ছি যে আমরা দুইটা লাইন প্রিন্ট করব। তো দুইটা লাইন আমাদেরকে কিভাবে প্রিন্ট করতে হবে আমরা সেটা দেখি। আমরা যদি একটা লাইন এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, এরপরে আরো একটি হচ্ছে আমরা লাইন প্রিন্ট করতে যাই, যে এখন দেখা যাচ্ছে আমরা লিখছি কি ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। দেন আমরা হচ্ছে চাচ্ছি যে এরপরে আরো একটি লাইন প্রিন্ট হবে, প্রিন্ট করতে চাচ্ছি আমরা। তো সিম্পলি আমরা জাস্ট প্রিন্টে আবার দিব, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইনটি লিখব। তো আমি আমার নাম জাস্ট লিখলাম সাব্বির। তো দেখি এবার হচ্ছে আমরা কি প্রিন্ট করতে পারি। তো আমরা জাস্ট রানে ক্লিক করব। রান করলে দেখুন আমাদের ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড দিয়ে পরবর্তী পরেই কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেছে, তাই না? তো এখানে যদি আমরা পরের লাইনে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এখানে একটি স্ল্যাশ এন দিতে হবে। স্ল্যাশ এন দিলে কি হবে, লাইনটি এক লাইন পর পর হচ্ছে আমাদের প্রিন্ট হবে। এখন দেখুন ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড এক লাইনে প্রিন্ট হয়েছে, সাব্বির প্রিন্ট হয়েছে কি আরেক লাইনে। তো স্ল্যাশ এন আমরা যদি চাই যে এক লাইন পরে আরেকটা লাইনে প্রিন্ট হবে, আবার চাইলে আমি দেখা যাচ্ছে থার্ড লাইনেও আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রেও আমরা চাইলে এইভাবে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। তো আশা করি হচ্ছে আপনারা প্রোগ্রামটা হচ্ছে বুঝতে পারছেন। তো যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে আন্ডারস্ট্যান্ড লিখবেন, তাহলে আমি আমার বুঝতে হচ্ছে সুবিধা হবে যে কিভাবে আপনারা আপনারা প্রোগ্রামটা বুঝতে পেরেছেন কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই লিখছেন যে হ্যাঁ বুঝতে পেরেছেন আপনারা সবাই। ওকে, ফাহিম সাহেরা লিখেছেন, তারপরে হচ্ছে ইমাম লিখেছেন, এরপরে হচ্ছে তানজিম লিখেছেন, অনুপ লিখেছেন, শাহেদ লিখেছেন, তারপর হচ্ছে মেহরাব লিখেছেন, ফরহাদ আলী লিখেছেন, আবিদ হাসান লিখেছেন, সবাই লিখেছেন। অনেকেই দেখতে পাচ্ছি, অনেকে হচ্ছে কমেন্ট করে যাচ্ছেন, কমে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি।
যে অনেকে হচ্ছে কমেন্ট করছেন। তো আপনাদের এগুলো দেখে আমার অবশ্যই ভালো লাগতেছে যে আপনারা অ্যাটলিস্ট এই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারছেন। তো এখন আমরা ডিরেক্টলি চলে যাব মেইনলি হচ্ছে আমাদের যে স্লাইডটি রয়েছে, স্লাইডে আমরা চলে যাই। দেন আমরা দেখি এই যে ভ্যারিয়েবলস গুলো রয়েছে, আমরা যে ভ্যারিয়েবলস এখন হচ্ছে কি, আমরা যদি কোনো রকম মানে নিয়ে কাজ করি, যে জাস্ট লাইক হচ্ছে যখন বড় প্রোগ্রামিং করব তখন আমাদের কিছু ভ্যারিয়েবলস দরকার পড়বে, ফরম্যাট স্পেসিফায়ার দরকার পড়বে। তো এই যে ভ্যারিয়েবলস জিনিসটা কি, আপনারা কি কেউ বলতে পারবেন? তো ভ্যারিয়েবলস হচ্ছে মানে আমাদের এখানে কিছু ডাটা স্টোর করতে, যেমন আমরা গতকালকে এলইডি ব্লিঙ্কিং এর ক্ষেত্রে কি করেছিলাম, যে আরডিনো উনোতে যে ডিজিটাল পিনটা রয়েছিল সেখানে আমরা 4 নাম্বার পিনে আমরা সেট করেছিলাম, রাইট? তো 4 নাম্বার পিনটা আমরা একটি ভ্যারিয়েবলস দিয়েছিলাম, যে ওখানে কি ডাটা কন্টেন্ট করছিল, 4 নাম্বারের ডাটা কন্টেন্ট করার জন্য আমরা ব্যবহার করছিলাম। এরপরে কি নাম্বারস, তারপরে হচ্ছে ক্যারেক্টার, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা ভ্যারিয়েবলস ব্যবহার করে থাকি। তো ভ্যারিয়েবলসটা হচ্ছে 3 রকমের হয়ে থাকে, 4 রকমেরও হয়, টোটালি 4 রকমের হয়ে থাকে। তো প্রথমত হচ্ছে ইন্টিজার। ইন্টিজারটা কি? ইন্টিজারটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে ইন্টিজার বলবো। পূর্ণ সংখ্যা যে কোনো ভ্যালু হলে আমরা সেটাকে ইন্টিজার হিসেবে গণ্য করব। এরপর আসে কি ফ্লোট। ফ্লোটটা কখন আমরা ব্যবহার করি? ফ্লোটটা ব্যবহার করি হচ্ছে যখন আমরা দশমিক নিয়ে হচ্ছে কাজ করব, তখন আমরা ফ্লোটটা ব্যবহার করব। এরপর আসি হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার আমরা কখন ব্যবহার করব? ক্যারেক্টার আমরা যে কোনো অক্ষর অক্ষর যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে আমরা ক্যারেক্টার দিয়ে হচ্ছে সেটাকে ডিফাইন করব। তো এখন আমরা একটি প্রোগ্রাম দেখি। প্রোগ্রামটা কি, যে আমরা চাচ্ছি যে এজ, তারপরে হচ্ছে হাইট, এরপরে গ্রেড, এগুলো হচ্ছে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো এগুলো আমরা কিভাবে প্রিন্ট করব? প্রথমে দেখুন, এজ হচ্ছে 25, সেটা হচ্ছে আমরা, এটা কি ইন্টিজার টাইপ আছে, এই জন্য আমরা কি করেছিলাম, এজ একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেখানে আমরা যেহেতু 25 হচ্ছে পূর্ণ সংখ্যা, সেজন্য হচ্ছে এজটা হচ্ছে আমরা ইন্টিজার টাইপ দিয়েছি। এরপরে কি দেখুন, ফ্লোট যেটা রয়েছে, এই যে ফ্লোট যেটা রয়েছে, হাইট কি 5.9 ছিল, যার কারণে এটা দশমিক, এই জন্য আমরা ফ্লোট ব্যবহার করেছি। এবং এ কি হচ্ছে একটা ক্যারেক্টার না, তো গ্রেড হচ্ছে কি এ দিয়েছি, এরপরে আমরা ক্যারেক্টার ব্যবহার করেছি, কারণ কি এটা একটা অক্ষরের জন্য আমরা ক্যারেক্টার ব্যবহার করেছি। তো এখানে আমরা প্রিন্টএফ দিয়েছি, প্রিন্টএফ হচ্ছে কি এজ দিয়েছি, এজ দেওয়ার পরে আমরা ডিরেক্টলি পার্সেন্টেজ ডি দিয়েছি। তো পার্সেন্টেজ ডি কি, এটা কি, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার বলতে আমরা যখন ইন্টিজার টাইপ যখন আমরা ভ্যারিয়েবল ব্যবহার করব, তখন সেইটা আমাদেরকে ডিফাইন করার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই যে আমাদের ইন্টিজার টাইপ ফরম্যাটের জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করব। এরপরে হচ্ছে ফ্লোট টাইপ ফরম্যাটের জন্য আমরা পার্সেন্টেজ এফ ব্যবহার করব। এরপরে কি ক্যারেক্টার ব্যবহার করার জন্য, ক্যারেক্টার হচ্ছে ফরম্যাট ব্যবহার করার জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করব। তো এইভাবে প্রিন্ট করার পরে আমরা চাচ্ছি এজটাই হচ্ছে প্রিন্ট করবে। তো এজটা কি, পার্সেন্টেজ ডি যেটা রয়েছে, মানে ইন্টিজার টাইপ যে ভ্যালুটা রয়েছে সেটা প্রিন্ট করবে। তো পার্সেন্টেজ ডি দিয়ে আমরা হচ্ছে সেই 25 যেটা রয়েছে 25টা আমরা প্রিন্ট করব, এবং এক লাইন যেটা বলেছিলাম যে এক লাইন পরপর প্রিন্ট করতে গেলে আমাদেরকে স্ল্যাশ এন দিতে হবে। তো আমরা স্ল্যাশ এন দিলাম, দেওয়ার পরে এই যে এজ যেটা রয়েছে আমাদেরকে তো ওটা ডিফাইন করতে হবে, তাই না, যে কোন ভ্যারিয়েবলসটা আমাদের প্রিন্ট হবে। তো আমরা চাচ্ছি এজটা প্রথমে প্রিন্ট হবে, তো এজটা হচ্ছে ডিরেক্টলি আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমরা এজ দিয়ে দিয়েছি এখানে। এরপরে কি দিয়েছি, প্রিন্টএফ দিয়েছি, প্রিন্টএফ দেওয়ার পরে কি আবার প্রিন্টএফ দিয়ে হাইটটা প্রিন্ট করছি। এখন হাইটটা কি, আমাদের ফ্লোট টাইপ। তো ফ্লোট টাইপের জন্য আমরা এখানে পার্সেন্টেজ এফ নিয়েছি। এখন 0.1 কেন দিয়েছি, আপনাদের মাথায় এটা কোশ্চেন আসতে পারে, রাইট? তো 0.1 কেন দিয়েছি, কারণ দশমিকের পরে আমরা একটা সংখ্যা নিচ্ছি, যে জাস্ট লাইক হচ্ছে 5.9 নিচ্ছি, মানে একটা সংখ্যা নিচ্ছি, যার কারণে আমরা পার্সেন্টেজ 1 দিয়েছি। যদি আমরা দুইটা সংখ্যা নেই তাহলে পার্সেন্টেজ 2 দিতে হবে, তিনটা সংখ্যা নিলে পার্সেন্টেজ 3, মানে 0.3, সরি। তো এইভাবে দিয়ে আমরা হচ্ছে চাইলে দশমিকের পরে সংখ্যা বাড়ায় নিতে পারবো। তো এই হচ্ছে মূলত ফ্লোটের ক্ষেত্রে আমরা করেছি। এরপরে কি করেছি, ক্যারেক্টারের জন্য হচ্ছে পার্সেন্টেজ সি নিয়েছি এবং গ্রেডটা দিয়ে আমরা হচ্ছে কমপ্লিট করেছি। তো
এখন আমরা যখন রিটার্ন 0 দিয়ে কোডটা এক্সিকিউট করব তখন আমাদের আউটপুট এরকম আসবে যে এজ 25, হাইট 5.9 এবং গ্রেড এ। তো এটা হচ্ছে আউটপুট। তো আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, এই যে প্রোগ্রামটা রয়েছে এটা আপনারা নিজে নিজেরা ট্রাই করবেন এবং আমাদেরকে পরবর্তী ক্লাসে আপনারা জানাবেন যে আজকে অনেকগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের জন্য। এই অ্যাসাইনমেন্টগুলো করে আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাকে জানাবেন যে ওগুলো হচ্ছে ফলাফল কি এসছে, আপনারা পেরেছেন কিনা। ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করতে হয়, মানে ভ্যারিয়েবলস কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে? যে আমাদের কোনো হচ্ছে ডাটা যখন হচ্ছে আমরা একটি ভ্যারিয়েবলস এর মধ্যে রাখবো, ডাটাগুলো কিভাবে আমরা প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করব। তো এরপর আসে হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপটা কি? এই যে আমরা যে ইন্টিজার টাইপ, যে ভ্যারিয়েবলস গুলো আছে এই টাইপগুলোকে বলা হয় হচ্ছে ডাটা টাইপ। ঠিক আছে? যে যেমন হচ্ছে এই সংখ্যা যেগুলো রয়েছে, যে পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তারপরে হচ্ছে দশমিক যেগুলো সেগুলো হচ্ছে কি ফ্লোট ডাটা টাইপ। তারপর দশমিকের থেকে বেশি যখন হবে, মানে 2 দশমিক 3 দশমিক যখন চলে যাবে তখন হচ্ছে ডাবল ডাটা টাইপ আমরা ব্যবহার করব, এবং ক্যারেক্টার যখন আমরা ব্যবহার করবো ক্যারেক্টার ডাটা টাইপ। তো মূলত হচ্ছে 4টা ডেটা টাইপ রয়েছে। তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার যে ডেটা টাইপটা রয়েছে সেটা কি, যে স্টোর হোল নাম্বারস, মানে দশমিক নাম্বার না, পূর্ণ সংখ্যা সে নিবে উইদাউট ডেসিমেলস, মানে দশমিক সংখ্যা নিবে না। ফ্লোট কোনটা নিবে, এটা হচ্ছে 4 বাইট স্টোর সাইজ করে, মানে এটা হচ্ছে সাইজ 4 বাইট। ফাংশনাল নাম্বার যেগুলো রয়েছে, ফ্র্যাকশনাল নাম্বার, দশমিক যেসব নাম্বার রয়েছে সেগুলো হচ্ছে সে স্টোর করে। তারপর ডাবল কি, সে হচ্ছে তার হচ্ছে সাইজ হচ্ছে 8 বাইট। এটা কি, এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার কন্টেন্ট করে, 1 অথবা 2 এর অধিক সে হচ্ছে ডেসিমেল যখন আমরা ব্যবহার করব তখন আমরা ডাবল দিয়ে ব্যবহার করব। এরপরে ক্যারেক্টার কি, এটা হচ্ছে 1 বাইট নেয়। এটা কি, যে সিঙ্গেল যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো হচ্ছে সে স্টোর করতে ব্যবহার হয়। মানে এই টোটালি হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে 4 রকমের হচ্ছে আমরা ডেটা টাইপ নিয়ে কাজ করব। যেমন দেখি, এই যে ডেটা টাইপ গুলো রয়েছে এই ডেটা টাইপ গুলোর আমি গত ক্লাসে বলেছিলাম, গত স্লাইডে বলেছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে, যে এই ডেটা টাইপ গুলো আমাদের যখন ডিফাইন করতে হবে তখন কিন্তু আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। তো ফরম্যাট স্পেসিফায়ারের জন্য হচ্ছে আমরা ইন্টিজার টাইপ ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ইউজ করতেছিলাম। এরপরে হচ্ছে ফ্লোটের জন্য কি ব্যবহার করছিলাম, পার্সেন্টেজ এফ। তারপরে ডাবলের জন্য কি ব্যবহার করছি, পার্সেন্টেজ অন এফ, দশমিকের পরে যত সংখ্যা আমরা নিব। এরপর কি ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, এবং যখন আমরা স্ট্রিং ব্যবহার করব তখন হচ্ছে পার্সেন্টেজ এস ব্যবহার করব। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আমাদের ডেটা টাইপস। তো এগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করবো আমরা পরে আরো দেখব, যে কখন আমরা ভ্যারিয়েবলস কখন দিব, কখন ইন্টিজার দিব, কখন ফ্লোট দিব, কখন ক্যারেক্টার দিব, এগুলো আমরা দেখব পরবর্তীতে। তো এখানে কিন্তু একটা নোট আছে, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট দ্যাট ইউ ইউজ দ্য ক্যারেক্ট স্পেসিফায়ার। আপনারা এখানে বলছে যে আপনারা যে ডেটা টাইপটা ব্যবহার করবেন অবশ্যই সেই ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে। আপনি যদি ইন্টিজার ব্যবহার করেন দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার যদি পার্সেন্টেজ এফ দেন তাহলে কিন্তু কাজ করবে না। তো আপনাকে যদি ইন্টিজার টাইপ ডেটা টাইপ আপনি যদি ডিফাইন করতে চান তাহলে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি দিতে হবে। এরপর আসছে হচ্ছে অপারেটর। এখন অপারেটর কোনগুলো আপনারা বলতে পারেন? অপারেটর কোনগুলো হইতে পারে? তো অপারেটর হচ্ছে টোটালি মূলত হচ্ছে কিছু টাইপস এর অপারেটর রয়েছে, যেমন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এরপর হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, এবং রয়েছে কি লজিক্যাল অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, এই যে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কাজ করব তখন এইগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। যেমন যখন যোগ করতে যাব তখন হচ্ছে প্লাস অপারেটর ব্যবহার করতে হবে, তারপরে যখন বিয়োগ করব তখন মাইনাস অপারেটর ব্যবহার করতে হবে, গুণ করতে গেলে হচ্ছে গুণ অপারেটর। তো এগুলো হচ্ছে মেইনলি অ্যারিথমেটিক অপারেটর। তো যখন আমরা ইনক্রিমেন্ট করব তখন প্লাস প্লাস দিতে হবে, ডিক্রিমেন্ট করলে মাইনাস মাইনাস। তো এগুলোকে বলা হয় মেইনলি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে? তো এগুলোর কাজ কি, আমরা যখন মেন লজিক করব, যখন কোনো কিছু যোগ করব, কোনো কিছু বিয়োগ করব, কোনো কিছু গুণ করব, কোনো কিছু ভাগ করব, তখন হচ্ছে আমরা এই সকল অপারেটর গুলো ব্যবহার করব।
এরপর আসে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? যখন হচ্ছে আমরা ইজ ইকুয়াল টু দিব, বা হচ্ছে প্লাস, মানে আমাদের মূল অপারেটরের সাথে হচ্ছে কোনো কিছু যোগ করব, কোনো কিছু বিয়োগ করব, কোনো কিছু গুণ করব, বা হচ্ছে কোনো কিছু ভাগ করব, অথবা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এই সকল যখন ব্যবহার করবো তখন সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এরপর আসে হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কম্প্যারিজন অপারেটরটা মেইনলি কি। তো কম্প্যারিজন মেইনলি কোনো কিছু কম্পেয়ার করতে গেলে, কোনো কিছু একটা মানে এক্সাম্পলের সাথে আরেকগুলো ব্যবহার করব। তো প্রথমত হচ্ছে ইকুয়াল টু যে অপারেটর রয়েছে সেটা কি, মানে দুইটা সমান, একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবলে যখন সমান হবে, সমান করতে যাবো তখন আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করব। এরপরে নট ইকুয়াল। নট ইকুয়াল বলতে বোঝায় যে এইটা একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবল সমান না, তখন হচ্ছে আমরা এই অপারেটর ব্যবহার করব। গ্রেটার দেন মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের থেকে আরেকটা ভ্যারিয়েবল যখন বড় হবে তখন হচ্ছে এই অপারেটরটা ব্যবহার করব। লেস দেনের জন্য এই অপারেটর, গ্রেটার দেন ইকুয়ালের জন্য এই অপারেটর, লেস দেন ইকুয়ালের জন্য আমরা এই অপারেটর ব্যবহার করব। তো এগুলো হচ্ছে মূলত কম্পারিজন অপারেটর। এরপর আসে হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর কোনগুলো? এই যে যেমন ধরেন হচ্ছে ডাবল অ্যান্ড, মানে হচ্ছে এইটা হবে অথবা এটাও হবে এবং এইটাও হবে, ঠিক আছে? যে একটা ভ্যারিয়েবলের মান হচ্ছে 5 থেকে ছোট এবং 10 থেকেও ছোট হবে। তো তখন হচ্ছে আমরা অ্যান্ড ডাবল অ্যান্ড যেটা অপারেটর রয়েছে সেটা ব্যবহার করব। অর এর ক্ষেত্রে হচ্ছে কি এটাও হবে এটাও হবে, মানে দুইটাই যখন হবে তখন হচ্ছে আমরা অর ব্যবহার করব, এবং নট কখন হবে, নট যখন হচ্ছে তখন হচ্ছে আমরা এই অপারেটর ব্যবহার করব। তো এগুলো হচ্ছে মেইনলি লজিক্যাল অপারেটর, যে অ্যান্ড অর নট। আপনারা এইচএসসির ক্ষেত্রে এইচএসসি তে অনেকেই পড়েছেন, বা স্কুল লাইফে আইসিটি যখন আমরা পড়েছি তখন আমরা কিন্তু এই অপারেটর গুলো পড়েছি, লজিক্যাল, যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো এখানেও সিম্পলি হচ্ছে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই অপারেটর গুলো ব্যবহার করব। যখন আমরা কোনো কিছু লজিক মানে স্টেটমেন্টে যাব তখন এই অপারেটর গুলো আমরা ব্যবহার করব। তো আপনাদেরকে হচ্ছে আজকে অপারেটর গুলো সম্বন্ধে জানলেন, এরপরে হচ্ছে কম্পারিজন অপারেটর সম্বন্ধে জানলেন, অ্যাসাইনমেন্ট অপারেটর সম্বন্ধে জানলেন, এরপরে কি অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে জানলেন, তারপরে ভ্যারিয়েবল সম্বন্ধে জানলেন, এরপরে কি আহ, আমাদের হচ্ছে ডেটা টাইপ সম্বন্ধে জানলেন। তো এর ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইনলি এগুলো কাজে লাগবে। যখন আমরা প্রোগ্রামিং করব তখন হচ্ছে আমাদের এগুলো কাজে লাগবে। আশা করি আপনাদেরকে বিষয়গুলো হচ্ছে আমি বুঝাতে পেরেছি যে এগুলো হচ্ছে আমরা কখন হচ্ছে ব্যবহার করব। তো আপনারা অবশ্যই হচ্ছে সব এগুলো হচ্ছে বুঝতে পারছেন। আহ, যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে আন্ডারস্ট্যান্ড লিখে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এমডি মোবাসির হোসেন লিখেছেন আরো অনেক ডাটা টাইপস রয়েছে। হ্যাঁ, আরো অনেক ডাটা টাইপস রয়েছে, বাট আমরা যে ইন্টারনেট অফ থিংস বা হচ্ছে আমরা যে বেসিক এমবেডেড সি প্রোগ্রামিং যখন করব, যখন কোনো প্রোগ্রাম করতে যাব তখন হচ্ছে আমাদের এই অপারেটর গুলো মেইনলি এই ডাটা টাইপস গুলো রাখবে। তো আমরা পরবর্তী ক্লাস যখন আমাদের এমবেডেড সি প্রোগ্রামিং রয়েছে তখন আমরা আরো হচ্ছে ডেটা টাইপস সম্বন্ধে জানবো। আনসাইন লং ইন্টিজার, তারপরে হচ্ছে লং লং ইন্টিজার, আনসাইন ইন্টিজার, এই এগুলো হচ্ছে আলো ডেটা টাইপ রয়েছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে হচ্ছে আমরা ক্লাস করছি জাস্ট বেসিক সি প্রোগ্রামিং নিয়ে, ঠিক আছে? বেসিক সি প্রোগ্রামিং নিয়ে আমরা যখন ক্লাস করছি, তো আমরা বেসিক সি প্রোগ্রামিং এর যেসব আমাদের ডেটা টাইপস গুলো দরকার সেগুলো আমরা সেগুলো হচ্ছে আমরা আলোচনা করছি। তো আমাদের হচ্ছে এখন প্রায় 1 ঘন্টা হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল যে মেইনলি সবাই হচ্ছে আমাদের যে সময়সীমা ছিল যে ক্লাসের শেষে আমরা হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের যে ইনরোলমেন্ট যে কম্বো যে প্যাকটি ছিল, এই প্যাকটি হচ্ছে ইনরোলমেন্টের সময় ছিল, অফার যেটা ছিল 2,999 টাকায়
সেটা হচ্ছে 1999 টাকায় ছিল, করা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি ক্লাসের অনেকেই হচ্ছে আপনারা আবারও রিকোয়েস্ট করছেন যে এ এটা যেন আমরা এনরোলমেন্টের যে অফার যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে আমরা যেন বাড়াই, আরো কিছুক্ষণ সময় বাড়াই কিছু। তো আমি হচ্ছে আরো 1 ঘন্টা হচ্ছে সময় বাড়াচ্ছি। তো অবশ্যই আপনারা স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখানে কাউন্টডাউন ওয়াচটা আমি অন করে দেই। তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি হচ্ছে আবারও 1 ঘন্টা আরো বাড়াই দিলাম। তো কাউন্টডাউন ওয়াচ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই 1 ঘন্টার মধ্যেই আপনারা যদি হচ্ছে এনরোল করেন, তো সেক্ষেত্রে আপনারা আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রাইসটি রয়েছে অফার প্রাইস ১৯৯৯ টাকায়, এই অফার প্রাইসের মধ্যে আপনারা এইটা পেয়ে যাবেন। আমাদের যে কোর্স যে বান্ডেলটা রয়েছে, এখন আমি আপনাদের সুবিধার জন্য আবারও হচ্ছে আমাদের বান্ডেল যেটা রয়েছে, সেই বান্ডেলটা আবারও এক্সপ্লেন করে দিচ্ছি। কারণ অনেকেই কোয়েশ্চেন করছেন যে এখানে আমরা কি, কি পাবো? আমাদের এটা কি? অনেকেই হচ্ছে অনেক রকম হচ্ছে কোয়েশ্চেন করছেন। তো আপনাদের জন্যই হচ্ছে আমরা এটা হচ্ছে আবারও আমি একবার এক্সপ্লেন করে দেই। মেইনলি হচ্ছে আমরা এটার ইন্টারনেট অফ থিংস যে প্রোগ্রামটি রয়েছে, সেটার হচ্ছে অনলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম হচ্ছে আপনাদের প্রোভাইড করছি। আমাদের যেই 30 ডেজ যে মাস্টার ক্লাসের যে সিরিজটি রয়েছে, এই সিরিজটা কি কমপ্লিটলি ফ্রি কিন্তু। এই ভিডিও রেকর্ডেড লাইভ যেটা সেশন রয়েছে, সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। বাট এই যে অনেকেই আছেন কি যে অনেকেই অ সময়ের জন্য হচ্ছে জয়েন করতে পারছেন না। অনেকেই হচ্ছে জব করতেছেন বা অন্যান্য কাজে ব্যস্ত। তাদের হচ্ছে রেকর্ডেড ভিডিও প্লাস হচ্ছে পিপিটি স্লাইড, তারপরে পিডিএফ ফাইল, সোর্স কোড, সার্কিট ডায়াগ্রাম এই সকল প্রয়োজন। অনেকেই হচ্ছে কমেন্ট করতেছেন। তো এগুলো কি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটি এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আকারে চলে। তো এই বিষয়গুলো আমরা ক্লাসটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিতে পারবো। বাট এই সকল ম্যাটেরিয়ালস গুলো আমরা হচ্ছে ফ্রি দিতে পারছি না। তো আপনাদের জন্য আমরা হচ্ছে কিছু আমরা 2টা বান্ডেল হচ্ছে রেখেছি, যেটার মাধ্যমে ইন্টারনেট অফ থিংস এর যেসব প্রজেক্ট যেগুলো রয়েছে, বেসিক সি প্রোগ্রামিং, এমবেডেড সি প্রোগ্রামিং, এগুলোর হচ্ছে সোর্স কোড প্লাস হচ্ছে পিডিএফ ফাইল ম্যাটেরিয়ালস, তারপর বোর্ড ম্যানেজার ইনস্টলেশন, আরডিনো প্রজেক্টস এর সোর্স কোড ফাইল, এগুলোর হচ্ছে কমপ্লিট যে 30 দিনের যে আমাদের কোর্সের রয়েছে, 30 দিনের কমপ্লিট ভিডিও রেকর্ডিংস থাকবে, পিপিটি স্লাইড থাকবে, যাবতীয় ম্যাটেরিয়ালস এর পিডিএফ থাকবে, এরপরে সোর্স কোড, সার্কিট ডায়াগ্রাম এবং ই সার্টিফিকেট থাকবে। এছাড়াও আরডিনো যে বান্ডেলটি রয়েছে, আরডিনো বান্ডেলেরও 10+ প্রজেক্ট থাকবে, বেসিক সি প্রোগ্রামিং থাকবে, আরডিনোতে কিভাবে প্রোগ্রামিং করবেন সেটা নিয়ে আলোচনা থাকবে, বেসিক ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা থাকবে। এরপরে 10+ প্রজেক্টের যেমন হচ্ছে এলইডি ব্লিঙ্কিং, তারপরে বিভিন্ন ধরনের সেন্সরস নিয়ে আলোচনা, টেম্পারেচার মনিটরিং, তারপরে স্মার্ট গার্ডেন মনিটরিং, আরডিনো কিভাবে প্রোগ্রাম করতে হয়, এগুলোর হচ্ছে কমপ্লিট ভিডিও রেকর্ডিংস প্লাস পিপিটি স্লাইড, পিডিএফ, তারপরে হচ্ছে সোর্স কোড, সার্কিট ডায়াগ্রাম, ই সার্টিফিকেট সবকিছু পেয়ে যাবেন। তো এই কোর্স যে বান্ডেলটি রয়েছে, এখানে আপনারা কি পেয়ে যাচ্ছেন, টোটালি ইন্ডিভিজুয়াল আলাদা 2টা কিন্তু ইন্টার্নশিপ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। একটা কোর্স একটা বান্ডেলের মধ্যে কিন্তু 2টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এছাড়াও কি প্রতি উইকলি 3 দিন হচ্ছে আমাদের কিউএনএ সেশন থাকবে, যেখানে আপনারা যেসব প্রবলেম ফেস করছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও এক্সট্রা কিছু অ্যাডভান্স আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের যে এই আপনারা দেখা যাচ্ছে অনেক সময় অনেক রকম প্রবলেম ফেস করেন, তো সেই জন্য আমাদের একটি ভিআইপি প্রাইভেট কমিউনিটি রয়েছে। তো এখানে আমাদের আরো ইন্ডাস্ট্রিয়াল যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন অনেক বছর ধরে, তাদের হচ্ছে একটা লাইফ টাইম সাপোর্ট পাবেন। তাদের ক্যারিয়ার গাইডলাইন কিভাবে আপনারা ইন্টারনেট অফ থিংসে আইওটিতে কিভাবে ক্যারিয়ার গাইডলাইন করবেন সেই বিষয়ে আলোচনা করবেন, সেই বিষয়ে একটা গাইডলাইন পেয়ে যাবেন। তার এছাড়াও এই যে কোর্স সম্বন্ধে হচ্ছে কোন রকম যদি প্রবলেম ফেস করেন, সেখানে আপনারা আলোচনা করবেন, আপনাদের সাথে ডিরেক্ট লাইভ সেশনের মাধ্যমে আপনাদের সাথে সেটা ডিসকাস করা হবে আর প্রবলেমগুলো সলভ করা হবে। তো এই ফুল 2টা যে বান্ডেলটি রয়েছে, টোটালি হচ্ছে 60টা টোটাল, মানে 60টির মতো হচ্ছে রেকর্ডেড ভিডিও প্লাস সোর্স কোড, সোর্স ফাইল, তারপর লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, তারপরে সাপ্তাহিক লাইভ সেশন, এরপর হচ্ছে 2টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট। এবং এই কোর্সগুলোর কিন্তু আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন, যে যখন ইচ্ছা তখন কিন্তু রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এগুলোর হচ্ছে মূল্য আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1999 টাকায়। বাট এই যে 1 ঘন্টা আমি সময় দিলাম, আবার এই 1 ঘন্টার জন্য, যা 1 ঘন্টার মধ্যে যারা এনরোল করবেন তাদের জন্য রয়েছে কি 1999 টাকায়। তো আমাদের
ঘড়ি ঘন্টায় কিন্তু কাউন্টডাউন অলরেডি চলছে কিন্তু, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমাদের এখানে 4 মিনিট হয়ে গেছে। তো এটা পরবর্তী 1 ঘন্টা থাকবে, মানে হচ্ছে আরো 56 মিনিট থাকবে। 56 মিনিটের মধ্যে আপনারা যারা লগ ইন করেছেন 999 টাকার কোর্সটি 1999 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যারা যারা এখনো এনরোল করেননি তারা সবাই এনরোল করুন। আশা করা যায় পরবর্তী যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং, আরো অ্যাডভান্স লেভেলের সেখানে আলোচনা হবে। তো আমি চাই আপনারা সকলে হচ্ছে এনরোল হবেন এবং আমাদের প্রাইভেট কমিউনিটির সাথে কিন্তু জয়েন হবেন। তো যারা যারা এখনো এনরোল হননি সবাই এনরোল হয়ে যাবেন। আর মাত্র 55 মিনিট রয়েছে, 55 মিনিটের মধ্যে আপনারা সকলে এনরোল হয়ে যাবেন। তো চলুন আমাদের আরো পরবর্তী আলোচনায় আমরা চলে যাই। তো পরবর্তী কি হচ্ছে কন্ডিশনস। তো কন্ডিশনস যখন যখন আমাদের একটা স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, দুইটা বা তিনটা স্টেটমেন্ট নিয়ে কাজ করব, যে আমরা এইটা প্রিন্ট করতে চাচ্ছি না বাট এটা প্রিন্ট করব, এটা প্রিন্ট করতে চাচ্ছি না বা এটা প্রিন্ট করব, যোগ বিয়োগ গুণ ভাগ যখন করব, তখন হচ্ছে আমরা লেস দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, তারপরে গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, এই সকল অপারেটর গুলো কখন ব্যবহার করবো, যখন একটা ভ্যারিয়েবল আর একটার থেকে যখন আমরা বড় ব্যবহার করতে, বা একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবল থেকে যখন ছোট আমরা ব্যবহার করব, অথবা কি যে ছোট অথবা হচ্ছে সমান, অথবা বড় অথবা সমান, যখন এই সকল স্টেটমেন্ট আমরা ব্যবহার করব, একটা জিনিস আর একটা জিনিসকে যখন তুলনা করব এক কথায়, তখন হচ্ছে আমরা এই সকল কন্ডিশনস গুলো আমরা ব্যবহার করব। তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, আমরা চলুন একটু দেখে আসি যে একটা কন্ডিশনস হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, রাইট। তো এগুলো যদি আমরা হচ্ছে প্রোগ্রামিং যদি না করি তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটা কিভাবে করতে হয়, তাই না। তো আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে প্রোগ্রামে ফিরে যাই। তো প্রথমত আমাদের তো প্রথমে কি নিতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট h নিতে হবে, এরপরে ইন্ট মেইন নিতে হবে, নেওয়ার পরে ডিরেক্টলি আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবল আমরা হচ্ছে তুলনা করব। তো তুলনা করতে গেলে প্রথমে আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল আমরা তুলনা করব। তো প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল এক্স নিলাম, এক্স ইজ ইকুয়াল টু আমরা এখানে 10 দিলাম। এরপরে আরো একটি হচ্ছে ভ্যারিয়েবল নিব, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা 30 দিলাম। আপনারা চাইলে যে কোনো ইচ্ছা দিতে পারেন। এরপরে আমাদেরকে কি করতে হবে, মেন লজিকটা বসাইতে হবে। মেন লজিকটা কি, যে ইফ দেন আমরা হচ্ছে মেন লজিকটা যে এক্স যদি এক্স যদি এটার থেকে যদি ছোট হয়, ওয়াই এর থেকে যদি ছোট হয়, তাহলে একটি সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। দেন আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট এফ ডাবল কোটেশন দিব যে এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, তো আমরা জাস্ট রান করি। সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে, যে আমাদের তো এখানে এক্স গ্রেটার দেন তো ওয়াই হবে না, তাই না। তো এই জন্য হচ্ছে আমাদের ফাংশনটা ইরর হয়ে গেছে। তো আমাদেরকে এখানে জাস্ট কি দিতে হবে, যে এখানে আমরা স্টেটমেন্ট ব্যবহার করি নাই, এই জন্য আমাদের ভুল হয়েছে। আমরা জাস্ট দেখি এখানে প্রিন্ট হচ্ছে কি এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, তো এখন যদি আমরা আবার হচ্ছে স্টেটমেন্ট যদি লেস দেন করি, তাহলে কি এখানে প্রিন্ট হবে, আমরা লেস দেন দিয়ে দিব, লেস দেন ওয়াই। আমরা আবার এক্সিকিউট করি,
দেখুন আমাদের এই প্রোগ্রামটা কিন্তু লেস দেন না, কারণ কি এক্স কিন্তু ওয়াই থেকে কিন্তু বড় না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এক্স এর মান কিন্তু 10, ওয়াই এর মান কিন্তু 30, কিন্তু আমরা কি দিয়েছি এক্স হচ্ছে ওয়াই থেকে বড়। এটা কি এই কন্ডিশনটা কি হচ্ছে আমাদের মানে এক্সিকিউট হচ্ছে, মানে ট্রু হচ্ছে, সত্য যে এক্স ওয়াই থেকে বড়। এক্স এর মান হচ্ছে 10, ওয়াই এর মান কিন্তু 30, কিন্তু আমরা কন্ডিশনস কি দিয়েছি এক্স হচ্ছে ওয়াই থেকে বড়। তাহলে আমাদের কন্ডিশনটা কি আমাদের ট্রু হচ্ছে? আমাদের কিন্তু এটা ট্রু হচ্ছে না, এক্স কিন্তু ওয়াই থেকে ছোট, যার কারণে কিন্তু আমাদের আউটপুট কিন্তু আসে নাই, আউটপুট কিন্তু 0 এসছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের গ্রেটার দেন, তারপরে গ্রেটার দেন, লেস দেন, এগুলো হচ্ছে কি করতে হয়। তারপরে কি যদি আমরা এখানে লেস দেন দেই এবং ইকুয়াল দেই, তারপরে দেখুন আমাদের কোডটি এখন কিন্তু দেখুন আমাদের কোডটি কিন্তু এক্সিকিউট হবে, ঠিক আছে। আবার যদি ইকুয়াল দেই, ইকুয়াল দিলে কিন্তু এক্সিকিউট হবে না। তো এক্স কিন্তু ওয়াই এর কিন্তু সমান না, তাও এটা চলে এসছে। ওয়াই ইকুয়াল দিলেও কিন্তু এক্সিকিউট হয়ে যায়। বা এখানে যদি আমরা লেস দেন ইকুয়াল দেই, তাও কিন্তু আমাদের কোডটি এক্সিকিউট হয়ে যাবে। এরপরে আমরা দেখি গ্রেটার দেন ইকুয়াল যদি দেই, দেখুন আমাদের কিন্তু এটা এখানে কন্ডিশনস কি হচ্ছে, এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড়ও না আবার সমানও না কিন্তু। তো এই জন্য আমাদের কোডটি এখনো কিন্তু এক্সিকিউট হয়নি। তো এভাবে চাইলেও হচ্ছে আমরা কন্ডিশনস গুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। আপনারা সবাই হচ্ছে অ্যাপ্লাই করবেন এই কোডগুলো। তো আমরা হচ্ছে আবার হচ্ছে আমাদের হিসেবে ফিরে যাই। এরপরে আসি হচ্ছে স্টেটমেন্ট। এই যে আমরা ইফিলস যেটা ব্যবহার করলাম, এখানে হচ্ছে আমরা স্টেটমেন্ট ব্যবহার করব। স্টেটমেন্টের ক্ষেত্রে যে প্রথম যে কন্ডিশনসটা যদি মানে ট্রু হয়, তাহলে সে হচ্ছে পরবর্তী কন্ডিশনসে যাবে না। যেমন ধরেন আমি আপনার কাছে একটি টাকা ধার নিলাম, তাহলে হচ্ছে প্রিন্ট হবে ধার নিয়েছি। আর যদি ধার না নেই, তাহলে হচ্ছে লেখা উঠবে ধার নেইনি। তো এরকম দুইটা হচ্ছে কন্ডিশন যখন থাকবে, তখন আমরা ইফিলস ব্যবহার করব, যে আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি নাকি নেইনি। তো যদি আমরা ধার নিয়ে থাকি, তাহলে কি হবে, প্রথমে ট্রু হয়ে যাবে। আর যদি ধার না নিয়ে থাকি, তাহলে পরবর্তীতে এলসে যে ধার নেইনি, এরকম একটা হচ্ছে কন্ডিশন আসবে। তো যদি আমাদের প্রথম কন্ডিশনটা যদি ফলস হয়, তখন সেকেন্ড কন্ডিশনে যাবে। তাও যদি না হয়, তখন হচ্ছে থার্ডে যাবে। এরপর তিনটা যখন কন্ডিশনস এর উপরে যখন চলে যাবে, তখন হচ্ছে আমরা সুইচ ব্যবহার করব। সুইচ যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ব্যবহার করব। তো এখানে দেখুন, এখানে একটি প্রোগ্রাম দেওয়া হয়েছে যে ইফ, তারপরে হচ্ছে আমাদের কন্ডিশনসটা থাকবে। কন্ডিশনসটা কি, যে জাস্ট লাইক হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিলাম, দুইটা ভ্যারিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে হচ্ছে এখানে সেটা প্রিন্ট করবে। আর যদি এক্স গ্রেটার দেন ওয়াই যদি না হয়, তাহলে হচ্ছে ইফিলসে চলে যাবে। ইফিলসে যে কি হবে, এক্স গ্রেটার দেন ওয়াই হবে। তো সেটাও যদি না হয়, তাহলে এলসে যে সেটা ইরর হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে চাইলেও আমরা ডিরেক্টলি প্রোগ্রাম করতে পারি। তো এবার চলুন আমরা হচ্ছে একটি প্রোগ্রাম করি, কি বলেন, এই ফিলস দিয়ে একটা প্রোগ্রাম দেখে আসি। তো আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। তো প্রথমত হচ্ছে আমরা এখানে দিলাম যে এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয়, প্রথম কন্ডিশনসটা হবে এক্স লেস দেন যদি ওয়াই হয়, তাহলে প্রিন্টএফ করবে যে এক্স লেস দেন ওয়াই। এলস এলস যদি দেই, এলস কি প্রিন্ট করবে, প্রিন্টএফ দিব, দেন সেমিকলন ডাবল কোটেশন দিব, দিয়ে আমরা লিখব ইরর। যদি এইটা আমাদের কন্ডিশনসটা যদি ট্রু হয়, তাহলে আমাদের এইটা প্রিন্ট হবে। আর যদি কন্ডিশনসটা যদি ফলস হয়, তাহলে এটা প্রিন্ট হবে। তো এক্স হচ্ছে ওয়াই থেকে কিন্তু ছোট আছে, তাহলে আমাদের কন্ডিশনসটা কিন্তু ট্রু, তাহলে
এইটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট রান করি, রান করলে দেখুন আমাদের এই কন্ডিশনস এর মধ্যে কিন্তু আমাদের এটা ট্রু হয়ে যাচ্ছে, যার কারণে এটা আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। বাট আমরা যদি এখানে কন্ডিশনটা যদি গ্রেটার দেন দেই, তাহলে কিন্তু আমাদের দেখুন ইরর আসছে। কারণ কি, আমাদের এই কন্ডিশনটা কিন্তু ট্রু না, ট্রু না কারণে আমাদের এইটা প্রিন্ট হচ্ছে না, ডিরেক্টলি এইটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এলস দেওয়ার পরে যদি আমরা আরো একটি কন্ডিশনস ফেলাই, যে জাস্ট লাইক হচ্ছে, তখন হচ্ছে আমরা এলস ইফ ব্যবহার করব। এলস ইফ আমরা আরো একটি কন্ডিশনস দিব কি, এক্স লেস দেন ওয়াই যদি দেই, তাহলে আমাদের প্রিন্ট করবে কি, এক্স প্রিন্ট, এমনি প্রিন্ট করবে। আর যদি এই কন্ডিশনসটাও যদি না খেলে, তাহলে কি হবে, এলস আমরা ইরর দিয়ে দেবো এখানে, প্রিন্ট দিয়ে প্রিন্ট এফ ইরর, দেন আমরা সেমিকোলন এখানে দিয়ে দেবো। এরপর আমরা রান করব। রান করলে দেখুন আমাদের এইটা কিন্তু হচ্ছে হচ্ছে না, বাট এটাও কিন্তু হচ্ছে না। এখানে যদি আমরা কিছু প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের এই কন্ডিশনসটা কিন্তু ফলস, বাট এই কন্ডিশনটা কিন্তু হচ্ছে আমাদের ট্রু। তো যার কারণে আমাদের এইটা হচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে। আর এই দুইটা কন্ডিশনস এর মধ্যে কিন্তু এটা ট্রু হচ্ছে। আর যদি দুইটাই যদি আমাদের ফলস হয়, ধরেন আমি যদি এটাও যদি গ্রেটার দেন দিয়ে দিই, তো দুইটা কন্ডিশনস কিন্তু ফলস। ঠিক আছে, যে এক্স এক্সও হচ্ছে ওয়াই থেকে বড়, এখানে হচ্ছে এক্স এর থেকে ওয়াই থেকে বড়। তো দুইটা কন্ডিশনস কিন্তু ফলস, তাহলে আমাদের কি প্রিন্ট হবে, প্রিন্ট এফটা প্রিন্ট হবে, এই যে ইরোরটা প্রিন্ট হবে কিন্তু। তো দেখুন দুইটা কন্ডিশন যখন হচ্ছে আমাদের ফলস হচ্ছে, তখন আমাদের ইরোরটা প্রিন্ট হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে ইফিলস এর যে কন্ডিশন গুলো রয়েছে, তিনটা কন্ডিশন নিয়ে যখন আমরা কাজ করব, দুইটা কন্ডিশন নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা এই ইফিলস দিয়ে হচ্ছে কাজ করব। এখন যদি আমাদের চারটা যখন চলে আসবে, তখন আমরা সুইচ ব্যবহার করব। যখন চারটা কেস চলে আসবে, যে 1 2 3 4, যেমন হচ্ছে সপ্তাহের ক্ষেত্রে যে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এরকম যদি চলে আসে, তখন আমরা ব্যবহার করব, যে 1 ইকুয়াল টু শনি, 2 3 4, যখন 7টা বার আমাদের যেরকম, তো 7টা বার যখন চলে আসবে, তখন একের অধিক যখন চলে আসবে, তখন আমরা সুইচ কেস ব্যবহার করব। ঠিক আছে, তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এভাবে কিভাবে আমরা করব এটা, এখানে প্রোগ্রামটা দেওয়া আছে। এরপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো যখন বলা হচ্ছে কি, যে যখন আমরা ইফিলস এর স্টেটমেন্ট যখন হচ্ছে বেশি হয়ে যাবে, যখন বেশি আমরা করব, তখন আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব। তো সুইচ স্টেটমেন্টের কি করতে হয়, এখানে একবারই হচ্ছে যে কোনো একটা কেসের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার হবে। যেমন অনেকগুলো তো, তাই বার তো অনেক, তাই না, যেমন হচ্ছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার, তো যে কোনো একটা বারই হবে, যে সোমবার আজকে সোমবার বা আজকে রবিবার, এইরকম কেসের ক্ষেত্রে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব। তারপরে হচ্ছে এখানে কম্পেয়ার করার জন্য হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে কি, যেই হচ্ছে আমাদের মানে ব্লকের সাথে যেটা মিলবে, সেটাই হচ্ছে কোডটা এক্সিকিউট হবে, বাকিগুলো কিন্তু এক্সিকিউট হবে না। যেমন আজকে রবিবার, তো আজকে যদি রবিবার হয়, তাহলে রবিবারটা প্রিন্ট হবে, পরবর্তীগুলো কিন্তু প্রিন্ট হবে না। এরপর আসে হচ্ছে ব্রেক, পরবর্তী স্টেটমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে। তো সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়, যে আমাদের হচ্ছে সুইচ একটা স্টেটমেন্ট সুইচ ব্যবহার করতে হয়, তারপর আমাদের এক্সপ্রেশন দিতে হয়, যে এক্স ইজ ইকুয়াল টু 1 যদি দেই, তাহলে এখানে কেস হবে কি, কেস ইজ ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে হচ্ছে এই কেসের মধ্যে হচ্ছে এক্সিকিউট হবে, যে ব্রেক হয়ে যাবে। তো এই কেসের মধ্যে যদি এক্সিকিউট না হয়, তাহলে ওয়াই এর মধ্যে হচ্ছে চলে যাবে, দিয়ে ব্রেক হয়ে যাবে। আর এই দুইটার মধ্যে যদি না হয়, তাহলে ডিফল্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই সুইচ স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন। তো এগুলো হচ্ছে নর্মালি থিওরিটিক্যাল আপনাদেরকে বোঝাচ্ছি, এগুলো আমরা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখব কিভাবে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব, কিভাবে হচ্ছে আমরা ইফিলস ব্যবহার করব, এগুলো দেখব। তো লুপ লুপ জিনিসটা কি আপনারা কেউ বলতে পারেন?
লুপ মানে হচ্ছে একই জিনিস বারবার বারবার যখন ঘুরাইবো, মানে জাস্ট লাইক হচ্ছে চক্রাকারে একটা জিনিসই বারবার ঘুরিয়ে ফিরিয়ে যখন আসবে, তখন আমরা লুপ স্টেটমেন্ট গুলো ব্যবহার করব। ঠিক আছে? তো লুপের ক্ষেত্রে আমরা ইন্টিজার টাইপ হচ্ছে কি হয়, আমরা যদি এখন একটা লুপ ব্যবহার করি, তাহলে প্রথমে একটা লুপকে আমরা বারবার ঘুরাবো, জাস্ট লাইক হচ্ছে আমার নামটা 5 বার প্রিন্ট করব। ঠিক আছে? তো 5 বার প্রিন্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? এর আগে আমরা কি করছিলাম, 5 বার দুইটা যখন প্রিন্ট করছিলাম, তাহলে 5 বার হচ্ছে আমরা দুইটা হচ্ছে আলাদা আলাদা প্রিন্ট টেপ লিখতে হচ্ছিল, বা আমি যখন হচ্ছে আমার নামটা 5 বার প্রিন্ট করতে চাচ্ছি, নর্মালি যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে প্রথমত 5 বার হচ্ছে প্রিন্ট টেপ সাবমিট, প্রিন্ট টেপ সাবমিট, প্রিন্ট টেপ সাবমিট, এভাবে লিখতে হবে, তাই না? তো এই জিনিসটা যদি আমি একবারে 5 বার প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে লুপ ব্যবহার করতে হবে। তো লুপটা কিভাবে ব্যবহার করতে হয়, আমি আবার হচ্ছে প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামে যাওয়ার পরে আমরা ধরেন একটি ভ্যারিয়েবল নিব, আই ভ্যারিয়েবল নিলাম, দেন আমরা আয়ের মানটা হচ্ছে প্রিন্ট করব। ঠিক আছে? তো প্রিন্ট একটা ফর লুপ নিব আমরা। ফর লুপ নিয়ে আমরা প্রথমত কাজ করব। ফর কি, আই ইজ ইকুয়াল টু 1, মানে একবার থেকে শুরু হবে, এরপর একটা সেমিকলন দিব, সেমিকলন দিয়ে আমরা আবারও আই নিব, আই নিয়ে আমরা হচ্ছে এটাকে 10 বারে বেশি প্রিন্ট করব না। তো 10 দিলাম, এবং একবার একবার করে বাড়বে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা আই, এই যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা ব্যবহার করেছিলাম প্লাস প্লাস, আমরা এটা দিয়ে দিলাম, এটা ইনক্রিমেন্ট করতে বোঝায়, যে মানে একবার একবার করে বাড়বে। তখন হচ্ছে আমরা এইরকম হচ্ছে অপারেটর ব্যবহার করব। দেন সেমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এইটা প্রিন্ট করব, যে 1 থেকে 10-এর মধ্যে প্রিন্ট হবে। তো জাস্ট এখন কি করব, আমরা প্রিন্ট টেপ নিব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে আমাদের হচ্ছে এখানে পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা ইন্টিজারটা ব্যবহার করছি, এবং এক লাইন পর পর আমরা হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি, তো আমরা হচ্ছে স্ল্যাশ এন দিব, এবং যে ভ্যারিয়েবলটা এই যে আইটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তো আমরা আই দিয়ে দিব, দেন হচ্ছে আমরা সেমিকলন দিয়ে দিব। এরপর আমরা রান যদি করি, ও সরি, আমাদের এখানে কমা দিতে ভুল হয়ে গেছে, আমরা কমা দিতে ভুলে গেছি। তো দেখুন 1 থেকে 9 পর্যন্ত কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে, রাইট? তো এখানে যদি আমরা এইটা যদি না প্রিন্ট করে, আমরা যদি ডিরেক্টলি সাবমিট লিখি, এখানে সাবমিট লিখে আমরা স্ল্যাশ এন যদি দেই, দেখি আমাদের এখানে কি প্রিন্ট হয়। দেখুন 10 বার সাবমিট প্রিন্ট হবে, কিন্তু দেখুন আলাদা আলাদা ভাবে সাবমিট প্রিন্ট হয়েছে। কারণ কি, আমরা যদি আলাদা আলাদা প্রিন্ট করতে চাইতাম, তাহলে প্রিন্ট টেপ করতে হতো। তো আমরা এখানে জাস্ট লুপ, একটা লুপ চালাইছি, কি যে 1 থেকে শুরু হবে, 10-এর থেকে ছোট হবে। ঠিক আছে? এখন যদি আমি সাবমিট 100 বার প্রিন্ট করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে এখানে 100 এটা দিতে হবে, যে 100 থেকে ছোট হবে, মানে 99 বার সে প্রিন্ট হবে। তো আমরা যদি এটা রান করি, তাহলে দেখুন আমার নামটা 100 বার প্রিন্ট হয়েছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা লুপ নিয়ে কাজ করব, ফর লুপ নিয়ে আমরা এইভাবে কাজ করব। তো আজকে আমরা জাস্ট হচ্ছে বেসিক জিনিসগুলো, যে ইফ ইলস কিভাবে কাজ করে, ফর লুপ কিভাবে কাজ করে, তারপরে স্টেটমেন্ট কিভাবে কাজ করে, ভ্যারিয়েবলস, ডাটা টাইপ, এই জিনিসগুলো আপনাদেরকে বেসিক আলাদা, মানে ধারণা দিচ্ছি, যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, এভাবে কি আমরা এগুলো নিয়ে পরবর্তীতে এই যে ডাটা টাইপস, কখন আমরা ডেটা টাইপস ব্যবহার করব, কখন লুপ ব্যবহার করব, যেন পরবর্তীতে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়, তার কারণে আমরা একটা বেসিক আপনাদেরকে ধারণা দিচ্ছি, যে ফর লুপ কিভাবে কাজ করে, ইফ ইলস কিভাবে কাজ করে, তারপরে স্টেটমেন্ট কিভাবে কাজ করে, এগুলো নিয়ে হচ্ছে ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের মূলত
অলরেডি কিন্তু হচ্ছে 24 মিনিট অলরেডি কাউন্টডাউন হয়ে গেছে। তো 24 মিনিটের আর মাত্র হচ্ছে 26 মিনিট আমাদের রয়েছে। তো আপনারা যারা হচ্ছে এখনো রেজিস্ট্রেশন করেন নাই, অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন। সরি, এখন হচ্ছে 36 মিনিট এখনো রয়েছে কিন্তু। তো 36 মিনিটের মধ্যে আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা অবশ্যই এনরোল করে নিবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। তো আজকে হচ্ছে মূলত